শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে ও ত্যাগে। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। এই দরবারে যখন দাঁড়িয়েছি তখন আমার মা বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং প্রিয় বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার নিখাদ ভালোবাসা প্রতিফলিত হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এর ভিত্তি। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলেছে। তাই সশস্ত্র বাহিনীকে শুধু আধুনিক যুদ্ধ সরঞ্জামে সীমাবদ্ধ না রেখে পেশাগত দক্ষতা ও কৌশলগত জ্ঞানার্জনে জোর দেন তিনি। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সরকারের নির্বাচনী ইশতেহারে সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাহিনীর প্রতিটি পরিবারের কল্যাণ, বাসস্থান, চিকিৎসা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করবে তাঁর সরকার। পুনর্মূল্যায়ন করে গঠন করা হবে আধুনিক বেতন কাঠামো। সাধারণ একটি চাকরি নয়, সৈনিক জীবন একটি বিশাল ত্যাগের নাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যতদিন সম্ভব হবে ততদিন জুলাই সনদ বাস্তবায়নে সংসদে লড়াই করবে বিরোধী দল। পরিস্থিতি অনুকূলে না এলে এক সেকেন্ডও সময়ক্ষেপণ না করে নামবে রাজপথের আন্দোলনে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এবার আর অর্ধেক নয়, পরিপূর্ণ সফলতার জন্যই হবে আন্দোলন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান। যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এটা সবাই জুলাই যোদ্ধা।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে কোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, অন্যথায় সংসদ ভবন ঘেরাও করা হবে। সংসদ চারদিকে ঘেরাও দিব আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চলাবি চলা, তারপরে আমাদের বুক। আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবার থাকবে না। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। 11 দলের শীর্ষ নেতারা দাবি করেন, বিএনপি ক্ষমতায় এসে জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি ও প্রতারণা করছে, সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। তবে নতুন করে স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে, সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, সব কিছুকে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে, আবারও গণঅভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। কিন্তু গণভোটের আলোকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি ক্ষমতায় এসে পদে পদে প্রতারণা করছে, প্রতিশ্রুতি দিলেও তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণ আন্দোলন ছাড়া সংস্কার করবে না এই সরকার। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। বিএনপি সব ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জনগণকে সাথে নিয়ে সরকারের এই অপচেষ্টা মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। বারবার দান খেতে আসে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম কমিশন সংক্রান্ত নতুন ও কার্যকর আইন করবে সরকার। এই সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হয়নি, আলোচনার মাধ্যমে সংশোধন করে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে না বুঝেই বিরোধী দল নানা রকম মন্তব্য করছে বলে অভিযোগ করেছেন তারা। অপ্রাসঙ্গিক নানা ইস্যুতে সংসদ থেকে ওয়াক আউট করে ব্রিফিংয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে 2 মন্ত্রী জানান, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। এটা নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিফিংয়ে তিনি বলেন, 91টা বিল উত্থাপন করা হয়েছে, এর মধ্যে বাকি 16টি ছিল। বিরোধী দলীয় সেটা না বুঝেই প্রশ্ন করছে বাকিগুলো কোথায়। তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো হুবহু উত্থাপন করা হয়েছে বলে জানান মন্ত্রী। ব্রিফিংয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 7টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। যারা বলছেন এসব অধ্যাদেশ বাতিল হয়েছে তা সঠিক না। আইনমন্ত্রী বলেন, গুম কমিশন অধ্যাদেশে আইনের নানা ফাঁকফোকর ছিল, এতে গুমের সংজ্ঞা বা চিহ্নিত করতেই দীর্ঘ সময় লেগে যেত। এমন অবস্থায় আরও অনেকে গুমের শিকার হয়ে যেতে পারে। এসব সংশোধন করে গুম কমিশন নিয়ে নতুন আইন করা হবে। মানবাধিকার কমিশন অধ্যাদেশের তদন্ত, জরিমানা সহ বিভিন্ন ধারা সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন মন্ত্রী। যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়। বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত, তিনি হয়তো এটা খেয়াল করতে পারবেন।
গুম মানবাধিকার কমিশন সহ পাশ না হওয়া 16টি অধ্যাদেশ জাতীয় সংসদের পরবর্তী সেশনে আলোচনার জন্য উত্থাপন করা হবে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে শেরপুর 3 এবং বগুড়া 6 উপনির্বাচনে বিজয়ী 2 সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান শেষে এই কথা জানান তিনি। চিফ হুইপ বলেন, ঠুনকো বিষয় নিয়ে বিরোধী দলের ওয়াকআউট দুঃখজনক। সংসদের বাস্তবতা নিরিখে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের স্থগিত হওয়া শেরপুর 3 এবং বগুড়া 6 উপনির্বাচনে বড় ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপির 2 প্রার্থী মাহমুদুল হক রুবেল ও রেজাউল করিম বাদশা। রোববার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত 2 সংসদ সদস্যকে শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠান শেষে জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন নবনির্বাচিত এমপিরা। যেহেতু বগুড়া সদর সভায় মাননীয় প্রধানমন্ত্রীর আসন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সাপেক্ষেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বগুড়া আমরা কাজগুলো করতে চাই। নির্বাচিত হওয়ার পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি আমার শ্রীবর্দী ঝিনাইগাতির, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করাই আমার আগামী দিনের মূল লক্ষ্য। জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা বলেন চিফ হুইপ। ভুয়া তথ্যে নয়, বাস্তবতার নিরিখে দায়িত্ব পালনে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে 117 অধ্যাদেশ 5 দিনে পাশ করার ইতিহাসে এটা প্রথম, এটা নজিরবিহীন। বিজেপির সে লোকেরা গত 4 দিন ঘুমোতে পারে না, সেই 4 দিন 5 দিন শেষ মুহূর্তে আমাদের বিরোধী দলের বন্ধুরা একটা ঠুনকো বিষয় নিয়ে তারা ওয়াকআউট করেছেন। আমরা খুব দুঃখ পেয়েছি। সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, 16টি অধ্যাদেশ পরবর্তী সেশনে আলোচনার জন্য উপস্থাপন করা হবে। একটা লোক গুম করে যদি কেউ, তাকে সামান্য পরিমাণ সাজা দিয়ে তারে মাফ করা যেতে পারে। আমরা এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট আনবো, তাদের অ্যামেন্ডমেন্ট আনতে হবে। করা যাবে কি? অ্যামেন্ডমেন্ট আনতে হলে তো ওনাদেরও সহযোগিতা লাগবে, আমাদের কাজটা করতে হবে। আমি নিজে দাঁড়িয়ে বলেছি, আপনারা শুনেছেন, নেক্সট সেশনেই আমরা সবগুলো বিল আনবো। চুলচিরা বিশ্লেষণ করার সুযোগ পাবেন। শপথ নেওয়া নতুন 2 জন সহ বিএনপি থেকে এখন নির্বাচিত সংসদ সদস্য 210 জন। নবনির্বাচিত সংসদ সদস্যরা কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করবে বলে আশা চিফ হুইপের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শেষ দিনে দলীয় মনোনয়নপত্র জমা দিতে উপচে পড়া ভিড় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে। যোগ্য, দক্ষ ও পরীক্ষিতদের সংসদে পাঠানোর দাবি জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। সকাল থেকেই নয়াপল্টনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। রাত 10টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। প্রায় 1200 নারী সদস্য সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র ক্রয় করেন। এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন 800-র মতো প্রার্থী। এ সময় কেউ কেউ নয়াপল্টনে কার্যালয়ে শোডাউন দেন। প্রত্যাশা করেন অতিথি পাখিদের ভিড়ে বিএনপি তাদের ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানিয়েছেন, দাখিলকৃত মনোনয়নপত্র দলের স্থায়ী কমিটিতে উত্থাপন করা হবে। দলের কাছে প্রত্যাশা, যারা বিগত সময়গুলোতে আন্দোলন সংগ্রামে ছিল, মাঠে ছিল, রাজপথে ছিল, তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। আমি যদি কাজ ভালো করে থাকি, নিশ্চয়ই প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবে। আমার দল অবশ্যই একজন ত্যাগী এবং নিষ্ঠা এবং শিক্ষিত যোগ্য দেখে মনোনয়ন ফর্ম চূড়ান্ত করবে। যোগ্য এবং দক্ষ, পরীক্ষিত, সৎ এই সমস্ত নারী নেত্রীরা এই পার্লামেন্টে যাবে। কোনো চুক্তি সমঝোতা ছাড়াই আলোচনার টেবিল ছাড়লেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। তেহরানের অভিযোগ, ইসলামাবাদের বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। তাদের অবাস্তব দাবি দেওয়ার কারণেই শান্তি কাঠামো তৈরি করা যায়নি। যুদ্ধ করে যা পায়নি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা করলেও শর্ত মানেনি তেহরান। তবে এখনও কূটনীতির পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। রাত পার হয়েছে আলোচনার টেবিলেই। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। বৈঠক দ্বিতীয় দিনে গড়ানোর খবর দিয়েছিল সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সংবাদ সম্মেলন। জানালেন, টানা 21 ঘন্টা আলোচনার পরও মূল ইস্যুগুলোতে একমত হতে পারেননি নেতারা। তার দাবি, যথেষ্ট নমনীয় হয়ে সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছে চেয়েছিলেন স্পষ্ট অঙ্গীকার, তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান।
আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেওয়াকে বেছে নিয়েছে। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। আন্তরিকভাবেই আলোচনা করেছি, খুব সোজা সাপটা প্রস্তাব দিয়েছি, যা ছিল আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয় ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। ইরানের দাবি, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। আগেই পালানোর পথ খুঁজছিল তারা, তাই অবাস্তব উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এক বৈঠকেই চুক্তির প্রত্যাশাও করেনি কেউ। 40 দিনের যুদ্ধের পর এই আলোচনা হয়েছে এবং অবিশ্বাস আর সন্দেহের একটি পরিবেশে হয়েছে বৈঠক। এটা স্বাভাবিক। আমরা শুরু থেকেই আশা করিনি যে এক বৈঠকেই চুক্তি হয়ে যাবে। কেউই তা প্রত্যাশা করেনি। হাই প্রোফাইল বৈঠকটি সমঝোতা ছাড়া শেষ হলেও লিখিত প্রস্তাবের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলার আর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের সাথে আলোচনার ফলাফল নিয়ে চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে বৈঠক শেষ হওয়ার আগেই এমন মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট। বলেছিলেন, আলোচনার ফলাফল যাই আসুক না কেন, এই যুদ্ধে জয়ী যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যাই হোক, দিন শেষে এই যুদ্ধে আমরাই জয়ী। সামরিকভাবে তাদের হারিয়ে দিয়েছি, তাদের যুদ্ধজাহাজ ধ্বংস করেছি, নৌবাহিনীও শেষ। আমরা হরমুজে তাদের পাতা মাইন সরাতে কাজ করছি। চুক্তি হোক বা না হোক, আমার কিছু যায় আসে না। আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখবে, এমন আশাবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে দেয়া ব্রিফিংয়ে এই আশাবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে। আলোচনার টেবিলে বসার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই ধারা অব্যাহত থাকবে বলেও মনে করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পুরো অঞ্চলে স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি ফেরাতে এই ধরনের উদ্যোগের বিকল্প নেই জানান তিনি। বলেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে তেহরান ও ওয়াশিংটন। ঢাকার 2 সিটিতে শুরু হয়েছে হামের টিকা দেয়া। আগামী 1 মাসে টিকা পাবে 10 লাখ শিশু। টিকা দেয়া হচ্ছে বরিশাল ও ময়মনসিংহ সিটিতেও। প্রথম দিনে উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বিঘ্নেই শিশুদের টিকা দিতে পেরেছেন অভিভাবকরা। সকালে নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হামের প্রকোপ কমে আসতে শুরু করেছে। হাম আক্রান্তদের একটা বড় অংশ রাজধানী ঢাকায়। মোহাম্মদপুর ও কড়াইল বস্তি এলাকায় রোগী বেশি, কিন্তু ঢাকায় টিকা দেয়া শুরু হলো দ্বিতীয় ধাপে। টিকা নিতে বেশ আগ্রহ দেখা গেছে অভিভাবকদের। পার্শ্ব প্রতিক্রিয়া বা শিশু অসুস্থ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এত ভিড়, মানে রোদের মধ্যে বাচ্চা নিয়ে এককালে অনেক অসম্ভব হয়ে দাঁড়াইতেছে। অনেকটা আতঙ্কে ছিলাম, সারাক্ষণই বাসাকে বেবিকে বাসা থেকে বের করতে একটা ভয় হচ্ছিল। বাচ্চারা যেভাবে অসুস্থ হইতেছে, হামের যেভাবে বাড়তেছে, এখন টিকা দেওয়ার পর আমরা অনেকটা নিশ্চিন্ত। বর্তমানে হাম জিনিসটা মহামারী আকার ধারণ করা জিনিসটা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতেছে বাচ্চাদের। এই সংখ্যায় টিকাটা দেওয়া। দক্ষিণ সিটিতে টিকার লক্ষ্যমাত্রা 5 লাখের বেশি, কেন্দ্র 540টি, এর মধ্যে অস্থায়ী 90টি। তৃতীয় ও চতুর্থ সপ্তাহে টিকা দেয়া হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাতের অন্ধকারে হঠাৎ করে আমাদেরকে দৈত্যের মতন আক্রমণ করে ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এন্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রূপ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ঢাকা উত্তর সিটিতে হামের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। এখানেও টিকা পাবে প্রায় 5 লাখ শিশু। কর্মজীবী মায়েদের, শিশুদের জন্য আছে সান্ধ্যকালীন 35টি সেন্টার, কিছু খোলা থাকবে শুক্রবারেও। আমরা ঘনবসতি দেশ, অতি দ্রুত তার থেকে আরো 18 জনের মধ্যে এই অসুখটা ছড়িয়ে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষকে যদি এই টিকায় নিয়ে আসতে পারি আমরা, তাহলে 2-4 জন বাদ গেলেও এই অসুখটা ছড়ানোর মতো সুযোগ এবং পরিস্থিতি পাবে না।
সারা দেশে হামের প্রকোপ বাড়ার পর 5 এপ্রিল শুরু হয় হামের টিকার বিশেষ ক্যাম্পেইন। 30টি উপজেলায় 12 লাখ শিশু পাবে এই টিকা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এরই মধ্যে 5.5 লাখ বা লক্ষ্যমাত্রার 45 ভাগ শিশু টিকার আওতায় এসেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত 179 জনের প্রাণ গেল। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালেও হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যার সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাম প্রতিরোধে সরকারকে নিয়মিত টিকাদান কার্যক্রমের কভারেজ শতভাগে উন্নীত করতে হবে, বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাম প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা এমন মতামত দেন। তারা বলেন, দ্রুত এই রোগ শনাক্ত করতে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে হবে, সেই সাথে সরকারকে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণসচেতনতা বাড়াতে কমিউনিটি পর্যায়ে প্রচার প্রচারণা জোরদার করা জরুরি বলেও মনে করেন চিকিৎসকরা। কোনো ডিস্ট্রিক্টে বলা হচ্ছে 100-150% পর্যন্ত কাভারেজ ভ্যাকসিন। একটা ডিস্ট্রিক্টে কীভাবে 150% কাভারেজ, আমি জানি না, এটা কোনো এক্সপ্লেনেশন নয়। ইন রিয়ালিটি এরকম হয় যে ভ্যাকসিনই দেওয়া হয় না, কাভারেজ দেখানো। আমাদের সচেতন থাকা ভালো, কিন্তু আমরা দেখাতে পাচ্ছি যে জ্বর সাথে একটু র্যাশ আসলে এটাকে হাম হিসাবে এলে ওভার ডায়াগনোস করা হচ্ছে। সতর্ক থাকা ভালো, কিন্তু আমার চিকিৎসকদের প্রতি একটা পরামর্শ, সব র্যাশই হামের র্যাশ না। আসন্ন এসএসসি পরীক্ষার উত্তরপত্রে অতিরিক্ত নম্বর নয়, হবে যথাযথ মূল্যায়ন। শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনতে আইন সংশোধনেও কাজ করছে সরকার। এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনমু এহসানুল হক মিলন। মন্ত্রীর অভিযোগ, বিগত সময়ে পরীক্ষায় অনিয়মে শিক্ষকদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই প্রতিটি কেন্দ্রে এমসিকিউ পরীক্ষার সিসি ক্যামেরার রেকর্ড থাকতে হবে। কেন্দ্রের ভেতরের কোনো অনিয়মের দায় এড়াতে পারবেন না কেন্দ্র সচিব। 21 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা বর্তমান সরকারের আয়োজনে প্রথম পাবলিক পরীক্ষা। মানসম্মত শিক্ষার অঙ্গীকার পূরণে এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সহ নানামুখী উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। রোববার এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ড এবং ঢাকা অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। কি জাতির কাছে আশা করতে পেরেছিলাম। কেন্দ্র সচিবদের অনেকেই তুলে ধরেন নানা সীমাবদ্ধতা। অল্প সময়ে প্রচুর শিক্ষার্থী প্রবেশের সময় তল্লাশি করা কঠিন বলে দাবি তাদের। অনেকে স্বীকার করে নেন অতীতে অতিরিক্ত নম্বর দেওয়ার কথা। বিগত দিনগুলো অল্পপাস, এই সমস্ত কারণে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত হয়েছে। বলা হতো যে যদি কোনো রকমের পাস করার কোনো সুযোগ থাকে তাদেরকে যেন গ্রেস নম্বর দিয়ে হলেও পরীক্ষা পাস করিয়ে দেয়। গত বছর এসএসসিতে পাশের হার হঠাৎ কমে যাওয়ার জন্য বিগত সরকার আর শিক্ষকদের দায় রয়েছে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বলেন, নকলের আধুনিকায়নে সাহায্য করেছেন শিক্ষকরা। খাতায় লেখা থাকলেই অতিরিক্ত নম্বর দেয়া বা প্রশ্ন ফাঁসের ব্যাপারে তাদের জবাবদিহিতায় আনতে আইনের সংশোধন করা হবে। এখন নকল শুরু হয়েছে ডিজিটাল, এখন নকলে সহযোগিতা করছেন শিক্ষকরা। কিভাবে? খাতায় উত্তর দিয়ে দিচ্ছেন। সেই জন্য আমি বলেছি যে এই আইনের ভিতরে খাতার রি-এক্সাম করার প্রভিশন থাকতে হবে। মন্ত্রী বলেন, এমসিকিউ পরীক্ষায় অনিয়ম বন্ধে বাধ্যতামূলকভাবে প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরার রেকর্ড থাকতে হবে। সিসি ক্যামেরাগুলো যেন আবার বলা হয় না বিদ্যুৎ শাটডাউন হয়ে গিয়েছে, আপনাদের আইপিএস যেন থাকে এবং এই এমসিকিউ পরীক্ষার প্রত্যেকটি রেকর্ডিং থাকতে হবে। এমসিকিউ পরীক্ষার সময় প্রথম 20 মিনিট তারা আনসার করে না, এই 20 মিনিট কার অপেক্ষায় থাকে? সাহস করে দাঁড়িয়ে বলে দিল শিক্ষকরা পাঠায়, আমি রাইট? তাহলে প্রশ্নপত্র ফাঁস করে কে? আমরা, হয় মন্ত্রী নয় শিক্ষক। ছাত্ররা কি করছে? কেন্দ্রের স্থানীয় প্রভাবশালীদের হয়রানি থেকে শিক্ষকদের সুরক্ষা দিতে সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এহসানুল হক মিলন। ছাত্ররা তো শিখতে আসছে, তারা তো কিছু জানে না, দে আর ফ্রেশম্যান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন অবহেলা ও পরিকল্পনায় ঘাটতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমনটা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তারাবো পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার মান উন্নয়নের শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে যথাযথ নজর না দেয়ায় এইচএসসি পাশের পর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পাঠ্যক্রম, শ্রেণীকক্ষের পরিবেশ ও দক্ষ শিক্ষক নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবার সম্মিলিত চেষ্টায় শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা সম্ভব। সেমিনারে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আরও অনেকে অংশ নেন। শুধু এডুকেশন পলিসির কাগজ দিয়ে তো লাভ হয় না, আসলে সেটা ফলো করতে পারতে হবে, বাস্তবায়ন করার কাজ করতে হবে, একটা ভিশন দরকার। 24 ঘন্টা পার না হতেই কাজ করছে না পাইলট কার্যক্রমে চালু করা ফুয়েল পাস অ্যাপ। জ্বালানি বিভাগ বিআরটিএর সার্ভার জটিলতায় এই পরিস্থিতি, কিন্তু বিআরটিএ বলছে নিরাপত্তা ইস্যুতে বন্ধ রাখার পর সার্ভার খুলে দিয়েছে তারা। সরকারি দুই সংস্থার ঠেলাঠেলিতে অকার্যকর সুন্দর একটি উদ্যোগ। যানবাহন মালিকরা বলছেন ফুয়েল অ্যাপে রেজিস্ট্রেশন কিংবা লগ ইন করতে পারছে না তারা। ফল সেই আগের মতোই চৈত্রের দাবানলের রাস্তায় ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা। চলমান জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে জ্বালানি বিভাগ। শনিবার রাজধানীর আসাদ গেট ও বিজয় সরণির দুটি ফিলিং স্টেশনে বাধ্যতামূলক করা হয় ফুয়েল পাস, কিন্তু বারবার চেষ্টা করেও ফুয়েল পাস অ্যাপে প্রবেশ করতে পারছেন না মোটরসাইকেল চালকরা। শনিবার রাত থেকে এই অচল অবস্থা। সকালে এটা ইনস্টল করছি, কিন্তু তারপর দেখলাম মেইনটেনেন্স চলতেছে। গতকালকে টেলিভিশনে দেখলাম যে আপনার ফুল পাস ব্যবহার করা যাচ্ছে, এখানে আসার পর আজকে বলতেছে না ফুল পাস ব্যবহার করা যাচ্ছে না। এই যে কাজ করে না, এই যে ফুয়েল পাসের অ্যাপস অনই হচ্ছে না। রোববার ফুয়েল অ্যাপের তালিকায় যুক্ত হয়েছে রাজধানীর আরও 5 ফিলিং স্টেশন। ফলাফল সেই পুরনো ম্যানুয়াল পন্থা, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, কিন্তু শেষ পর্যন্ত তেল মিলবে কিনা নেই নিশ্চয়তা। সার্ভারের সমস্যার কারণে ফুয়েল পাস বন্ধ আছে, রোদের কিছু বাগ আছে, হয়তো এটার জন্য কাজ করতেছে। তো সাইটটা পুরোপুরিভাবেই ডাউন, তো এটা ঠিক হলে তারপরে সবাই নিতে পারবে। জ্বালানি বিভাগ বলছে বিআরটি এর সার্ভারে সক্ষমতার অভাবে সাময়িক জটিলতা দেখা দিয়েছে, তাই বন্ধ আছে কার্যক্রম। যদিও বিআরটি এর চেয়ারম্যান এই দাবি অস্বীকার করছেন, বলেছেন অ্যাপটির নিরাপত্তা নিয়ে আশঙ্কা ছিল সাইবার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে, তাই সেবাটি বন্ধ রেখে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে জানাইছিল যে এখানে কিছু সমস্যা হচ্ছে, মানে সিকিউরিটি কনসার্ন আছে, সে কারণে ওরা একটা কমিটি গঠন করে দিয়েছে। তা আমরা বলেছিলাম যে ওই কমিটি সিকিউরিটি ক্লিয়ারেন্স দিলে পরে আমরা এটা পাঠাবো। তো এখন তারা বলে দিচ্ছে যে হ্যাঁ এখন আমরা চালাতে পারি। বিআরটিএ থেকে এটা উন্মুক্ত করে দিয়েছি। বিপিসি তাদের অ্যাপ কিভাবে চালাবে সেটা তো বিপিসির কনসার্ন। আমরা তো আমাদের ডাটা, তারা যেগুলো ডাটা চেয়েছে আমরা ওটা এপিআইয়ের মাধ্যমে দিয়ে দিই। দুই সংস্থার এই রশি টানাটানির মাঝে রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে তেলের জন্য হাহাকার। তীব্র দাবদাহ উপেক্ষা করে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন চালকরা। সরকারের সুষ্ঠু একটা ব্যবস্থা নেওয়া দরকার, আই থিঙ্ক মনে করি। এভাবে দাঁড়ায় থাকা যায় প্রতিদিন, এত প্রতিদিনের কষ্ট। 5 ঘন্টা 7 ঘন্টা এই তীব্র রোদে দাঁড়ায় থেকে এরপরে যদি বলে তেল নাই, তখন মানুষের আসলে দুর্ভোগ ছাড়া আর কিছুই নাই। তেল নিয়ে এই তেলেসমাতি কবে শেষ হবে সেই ক্ষণের প্রহর গুনছেন সবাই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 17 এপ্রিল রাত থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি জানান 2-1 দিনের মধ্যেই উত্তরা হজ ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের তরফ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হজ ফ্লাইট স্বাভাবিক রাখার পাশাপাশি সৌদি আরবে যাত্রীদের অবস্থান ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন কিভাবে হাজিদের খেদমত করতে হবে, কিভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কোনো অন্যায় অপরাধ
হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। পহেলা বৈশাখের দিন ভোর 6:15 বর্ষবরণের অনুষ্ঠান সুর বাণী ছন্দ শুরু করবে ছায়ানট। বিকেলে ছায়ানটে বাংলা নববর্ষের আয়োজন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়। সংগঠনের সভাপতি ডাক্তার সরওয়ার আলী বলেন, এবারের আয়োজনে নির্ভয়ে সব ধরনের গান গাইতে চায় ছায়ানট। সংস্কৃতির সকল প্রকাশ যেন নির্বিঘ্নে হয়, সেজন্য সকল পরিস্থিতি উত্তরণে রাষ্ট্র সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বক্তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া অনুষ্ঠানে নিরাপত্তা সম্ভব নয়। বরাবরের মতো আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পূর্ণ সহায়তা পাওয়ার বিশ্বাস তাদের। আমরা নির্ভয়ে সব ধরনের গান গাইতে চাই, সংস্কৃতির সকল প্রকাশ যেন নির্বিঘ্ন হয়, এটি আমাদের আকাঙ্ক্ষা। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী নিরাপত্তা নিয়ে কড়া প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রমনা পার্ক সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। বিকেলে রমনা পার্কে এক ব্রিফিংয়ে জানান, বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে সার্বক্ষণিক। সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। ইফটিজিং, ছিনতাই ও সাইবার অপরাধ ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো অস্ত্র, ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। জানান, রমনার গেট খুলবে ভোর 5টায়, প্রবেশ করা যাবে বিকেল 5টা পর্যন্ত। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা ঘিরেও থাকবে কঠোর নিরাপত্তা। রমনা ও আশপাশে থাকবে ট্রাফিক ডাইভারশনও। ঢাকা মহানগরের বিভিন্ন অনুষ্ঠান স্থলে জাতীয় এবং উৎসবমুখর এই অনুষ্ঠান যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। ঈদুল আজহাকে সামনে রেখে রেফ্রিজারেটর ক্যাম্পেইন ঈদ উৎসব সুপার 7 কার্নিভাল চালু করেছে সনি র্যাঙ্কস। সকালে রাজধানীর বাংলা মোটরে প্রতিষ্ঠানটির শোরুমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সচিমি হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন। অনুষ্ঠানে একসঙ্গে 48টি মডেলের রেফ্রিজারেটর প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে রয়েছে 25টি নতুন মডেল। নতুন এসব ফ্রিজে যুক্ত হয়েছে মিরর, ফ্রস্টেড ও ম্যাট ফিনিশ ডিজাইন, বড় ফ্রিজের স্পেস এবং মেডিসিন ও কসমেটিক্স সংরক্ষণের বিশেষ সুবিধা। দেশের বাজারে প্রথমবারের মতো এই সুবিধাগুলো আনা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। ক্যাম্পেইনে 10,000 টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই গ্রাহকরা পাবেন 7 ধরনের অফার। শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে এই অফার চলবে 31 মে পর্যন্ত। নিউ এনার্জি ভেহিকল নির্মাতা BYD এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। বিকেলে রাজধানীর মাদানী এভিনিউতে এই শোরুমের উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রতিষ্ঠানটির একমাত্র পরিবেশক CG রানার BD লিমিটেডের ডিলার পার্টনার অটোফিক্স লিমিটেডের মাধ্যমে শোরুমটি পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস। বলেন, যে দলই ক্ষমতায় থাকুক, মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নত করলে এর সুফল জনগণ পাবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CG রানার বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সহ সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব যানবাহন জনপ্রিয় করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই শোরুমে ইলেকট্রিক ও প্লাগ ইন হাইব্রিড গাড়ির বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা দেয়া হবে বলেও জানানো হয়। আধুনিক মেকানিজম করে এখানে এইভাবে কিভাবে আমরা এটা মিনিমাইজ করতে পারি। আর পরিবেশ আমাদের জন্য বড় থ্রেট। বিএনপি ক্ষমতায় থাকুক, জাতীয় পার্টি ক্ষমতায় থাকুক, যেই ক্ষমতায় থাকুক, বাংলাদেশের মানুষকে যাতায়াতটা যদি সহজ করা যায়, এর সুফল মানুষ পাবে। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। বিকেলে ডাসারের পাথুরিয়ার পারমিলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি বরিশাল থেকে ঢাকায় আসছিল। পারমিলকাই এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় একজনের মরদেহ উদ্ধার হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। আগুনের কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। লালবাগ থানায় করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর রবিবার ঢাকার আদালত তাকে জামিন দেন। 50,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষে উভয়ই জানান শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে। এদিকে সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারে আদেশ পৌঁছালে জামিনে মুক্ত হন শিরিন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর জুলাই আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় করা হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন শিরিন শারমিন চৌধুরীর আইনজীবীরা। বয়স ও অসুস্থতা বিবেচনায় আদালত পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। জাজ সাহেব সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন। উনি পরিষ্কার করে বলেছেন যে ওনার স্বাস্থ্যগত কারণে এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে অবশ্যই এখানে রোল প্লে করে। আসামিকে ফ্যাসিস্টের দোষর উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন রোগে সে আক্রান্ত এবং তাকে চিকিৎসা নিতে হচ্ছে এবং তার জেলখানা সে খুব খারাপ অবস্থায় আছে, এই ধরনের তারা বক্তব্য রেখেছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে এবং এই আসামি জামিন পেলে তদন্তের ব্যাঘাত ঘটবে। তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 50,000 টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিলেন আন্দোলনের সময় ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা সভাপতি এমদাদুল হক মোল্লা। রোববার তিনি ট্রাইব্যুনালকে জানান, আন্দোলনের সময় হঠাৎ করেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারেন যে এটি আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে হয়েছে। কিছু কিছু জায়গায় ইন্টারনেট কেবল পুড়ে যাওয়ার বিষয়ে সাক্ষ্য দেন তিনি। এর আগে এই মামলায় বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর জোহা জবানবন্দি দেন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে হাসানুল হক ইনুর মামলায় 3 দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত রফতানি এবং রেমিটেন্স ঝুঁকিতে আছে। এটি মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা দরকার। বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তবে রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তায় দূতাবাসগুলো কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাময়িক যুদ্ধবিরতি হলেও প্রায় 1.5 মাস ধরে চলছে মধ্যপ্রাচ্য সংকট। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন প্রবাসী কর্মীরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি আক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 8 বাংলাদেশি। তৈরি হয়েছে কাজ হারানোর ঝুঁকিও। 1971-এর পরে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে আছে এখানকার কর্মীরা। তাদের সুরক্ষায় দূতাবাসগুলো কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই যুদ্ধের অবস্থায় যে যুদ্ধ এখন চলছে এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। এই যে যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে তাদের পরিবারকে কিন্তু আমরা 13,35,000 টাকা, যেটা এই সময় আমরা 13,85,000 টাকা, যাদের বিএমইটি কার্ড আছে তারা কিন্তু পেয়েছে। আর বিভিন্ন দেশে যারা আছেন আপনাদের কমিউনিটিতে বিভিন্ন আলাপ আলোচনায় যদি এটা করেন, মোটিভেট করেন যে প্রপার চ্যানেলে যদি তারা দেশের বাইরে যায় তাহলে কিন্তু আমরা এই সেবাটা দিতে পারি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে যুব সমাজকে কাজে লাগাতে হবে। শ্রমিকের সহজলভ্যতার বিষয়টি তুলে ধরতে পারলে বিদেশি বিনিয়োগ আনা সম্ভব। আর বিদেশে কর্মসংস্থান বাড়াতে কর্মীর দক্ষতা বৃদ্ধি এবং নতুন বাজার সৃষ্টিতে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তথ্যমন্ত্রী। জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে রপ্তানি এবং রেমিটেন্স ঝুঁকিতে আছে। আমাদের তো ধরেন গার্মেন্টসের এক্সপোর্ট আর ধরেন রেমিটেন্সের টাকা, এই দুটোই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আপনার উৎস। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট যদি খুব দীর্ঘায়িত হয় এবং এখানে আমাদের যে রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এই ধরনের যে কাজে তারা যায়, ফলে সেখানে কিন্তু এটাও একটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান।
বৈধ পথে রেমিটেন্স আয় বাড়াতে ব্যাংকিং খাতের উপর প্রবাসীদের আস্থা ধরে রাখার কথাও বলেন তথ্যমন্ত্রী। যত টাকাই বাইরে উৎপাদন হোক না কেন, উপার্জন হোক না কেন, সেটা যেন খুব রেগুলার চ্যানেলে বাংলাদেশে ঢোকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সিন্ডিকেট ভেঙে এবং অভিবাসন ব্যয় কমিয়ে মালয়েশিয়ায় দ্রুত জনশক্তি রপ্তানি শুরু হবে। এ ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন মালয়েশিয়া সফরে সে দেশের প্রধানমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। দেশে ফিরে দুপুরে সচিবালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন বলেন, গত 2 বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহজ করার পরামর্শ দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী। মাহদি আমিন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, অবৈধদের বৈধতার জন্য উদ্যোগ নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে অধিক সংখ্যক জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। সেই সঙ্গে বাংলাদেশ মালয়েশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারি। আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। বিশ্ব পথ শিশু দিবসে 2 শিশুকে 2টি নিঃসন্তান পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিতের হাত দিয়ে পথ শিশুদের নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পথ শিশুদের মৌলিক অধিকার বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এসব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অসহায় এসব শিশুদের জন্য নাগরিক হিসেবে সকলের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। আর আয়োজকরা জানান, ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মাধ্যমে 41 জন নবজাতককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এই পথ শিশুরাও আমাদেরই নাগরিক, আমাদেরই সন্তান। তাদেরকেও তাদের সমস্ত অধিকার নিশ্চয়তা দেওয়া, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের পরিচয় এবং তাদের আইনি সহায়তা থেকে শুরু করে সমস্ত কিছুর মাধ্যমে যদি তাদেরকে রাষ্ট্র আমরা সহায়তা দিতে পারি, তাহলেই সম্ভব হবে প্রতিটি শিশুর, প্রতিটি নাগরিকের অধিকারকে নিশ্চিত করা। দর্শক, এ ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।